আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ধামাকা ভিডিওতে স্বাগতম। ইতিমধ্যে তোমরা প্রথম স্লাইডটি দেখে বুঝতে পারছো যে আমরা কি নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব বহুল প্রতীক্ষিত আইসিটি ফাইনাল সাজেশনস 2025 নিয়ে। আমি আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম খান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। তো দেখা যাক আমরা প্রথম যে অধ্যায়টা আছে আমাদের আইসিটির প্রথম অধ্যায়টি থেকে আমরা কি পড়তে পারি, অর্থাৎ মোস্ট যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেই টপিকগুলো আমি এখানে তুলে আনার চেষ্টা করছি। এই টপিকগুলো যদি তোমরা পড়ো ইনশাল্লাহ এর বাইরে থেকে কোশ্চেন হওয়ার পসিবিলিটি খুবই কম। তো প্রথম অধ্যায়টা যেহেতু গুরুত্বপূর্ণ আর এখান থেকে বেশিরভাগ সময় দুইটা কোশ্চেন থাকে, মানে একটা কোশ্চেন থাকে বাট দুইটা কোশ্চেন থাকার পসিবিলিটি খুব বেশি। প্রথম যে টপিকটা আছে ভার্চুয়াল রিয়ালিটি, এটা থেকে আমাদের মাস্ট একটা কোশ্চেন থাকে প্রত্যেকটা বছরে। এটা যদি অ্যানালাইসিস করে দেখো যে মানে যে কয়টা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে এখান থেকে কিছু না কিছু কোশ্চেন থাকে। তাহলে ভার্চুয়াল রিয়ালিটির আমরা যে বিষয়গুলো পড়বো, অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব, ভার্চুয়াল রিয়ালিটিটা কোথায় কোথায় ব্যবহৃত হইতেছে, এই জিনিসগুলো পড়বো। তারপরে আছে আমাদের 2 নম্বরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে আছে আমাদের ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারির যে বিষয়টা, এটা শুধুমাত্র আমরা একটা বিষয়ে ফোকাস করব, সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ক্রায়োসার্জারির ব্যবহার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আছে আমাদের বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের দুইটা দিক আছে, একটা হলো আমাদের আচরণগত দিক আর একটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল দিক। এই দুইটা দিকে আমাদের পড়তে হবে ভালো মতো। তারপরে আছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে আমাদের ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স আর হলো কম্পিউটার ইথিক্স, অর্থাৎ স্প্যামিং, তারপর হচ্ছে আমাদের হ্যাকিং, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রথম অধ্যায় আমাদের শেষ। এখন দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আসলে কি পড়ব। দ্বিতীয় অধ্যায়ের প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ, অর্থাৎ এখান থেকে আমাদের ব্যান্ডউইথটা আলোচনা করতে হবে। তারপর হচ্ছে আমাদের সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনের আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসিনোক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস 3 ভাগে ভাগ করা হয়, বাট অ্যাসিনোক্রোনাস এবং সিনক্রোনাসটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই দুইটার পার্থক্য সম্পর্কে আমাদের জানতে হবে। এবং এইখানে যে আমাদের একটা ম্যাথ আছে ওই ম্যাথটাও জানতে হবে, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন দক্ষতার যে ম্যাথ ওইটা একটু জানতে হবে। তারপরে হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড, এটা সম্পর্কে একটু জানতে হবে। কেবলের মধ্যে আমাদের কোয়েক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবলের যে গঠনটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। কোয়েক্সিয়াল কেবলটা একটু কম গুরুত্বপূর্ণ, বাট অপটিক্যাল ফাইবারটা মনে করো যে 90% থাকার পসিবিলিটি আছে। তারপর হচ্ছে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন। ওয়্যারলেস কমিউনিকেশনে আমরা যে বিষয়গুলো পড়বো, প্রথমত আছে আমাদের রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তারপর হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলোর ব্যবহার জানতে হবে। প্লাস হচ্ছে এগুলোর যে স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ডগুলো মাথায় রাখতে হবে। মোবাইলের যে 5টা প্রজন্ম আছে এইগুলোর বেসিক জিনিসগুলো জানতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা প্রত্যেকটা বোর্ডে এখান থেকে আমাদের কোশ্চেন থাকে সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, অর্থাৎ টপোলজি থেকে আমাদের একটা কোশ্চেন থাকবেই। ক্লাউড কম্পিউটিং, তারপর হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, এখান থেকে আমাদের মাঝে মাঝে কোশ্চেন থাকে। আচ্ছা, তৃতীয় অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো ধারণা রাখবো, অর্থাৎ 3.1 থেকে 3.1-এর প্রথম যে বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে সকল বেস সংখ্যার ধারণা। অর্থাৎ এইখানে আমরা কি সংখ্যা পদ্ধতির 2টা পদ্ধতি, পজিশনাল পদ্ধতি 4 ভাগে পড়ছি, অর্থাৎ বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এইগুলোর বাদেও আমাদের আরও কিছু বিষয় ডিটেলসে জানতে হবে, যেমন 7 ভিত্তিক সংখ্যায় কীভাবে রূপান্তর করব, 5 ভিত্তিক সংখ্যায় কীভাবে রূপান্তর করব, 9 ভিত্তিক সংখ্যায় কীভাবে রূপান্তর করব, এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে কোনো বেইজ সংখ্যার রূপান্তর, অর্থাৎ কিছুক্ষণ আগেই যেটা আমি বললাম যে প্রত্যেকটা বেইজ থেকে কীভাবে রূপান্তর করতে হয় বিষয়টা বেসিক আমাদের জানতে হবে। তারপর যোগ বিয়োগ, মূলত এখানে বাইনারি যোগ আর বিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। দুইয়ের পরিপূরক থেকে 100% কোশ্চেন থাকবে। যে বাংলাদেশে যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডেই কি আমার দুইয়ের পরিপূরক থেকে কোশ্চেন থাকবে। বিসিডি কোডের বেসিক জিনিসটা জানতে হবে। বিসিডি কোড আমরা কীভাবে রূপান্তর করি সেটা জানতে হবে। অ্যাস্কি কোড, অ্যাস্কি 7, অ্যাস্কি 8 সম্পর্কে জানতে হবে। ইউনিকোডে যে আমাদের 65,536টি কোড ব্যবহৃত হয় সেটা সম্পর্কে জানতে হবে। এবার আসি আমরা 3.2-এ যে বিষয়গুলো, প্রথমে যে বিষয়টা আনছি আমরা সকল গেইটের ধারণা, অর্থাৎ প্রত্যেকটা গেইটের আমার ধারণা জানতে হবে। এখানে আমাদের কি মৌলিক গেট, যৌগিক গেট, সর্বজনীন গেট, তারপর হচ্ছে আমাদের বিশেষ গেট, এই সম্পর্কে আমাদের জানতে হবে। এটা মনে করো 90% থাকবে আমাদের কোশ্চেনে, মানে প্রত্যেকটা বোর্ডে এখান থেকে কোশ্চেন থাকে। ন্যান্ড ও নরের সর্বজনীনতা, আর 2 আর 3 মোটামুটি রিলেটেড, যে ন্যান্ড ও নর দ্বারা বাস্তবায়ন, অর্থাৎ প্রত্যেকটা গেট যে আমরা ন্যান্ড এবং নর দ্বারা বাস্তবায়ন করতে পারি সেটা সম্পর্কে জানতে হবে। তারপরে আছে আমাদের সরলীকরণ থেকে মাঝে মাঝে কোশ্চেন থাকে।
তবে কিছু কিছু বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ, যেমন ঢাকা বোর্ডে বেশিরভাগ সময় সরলীকরণ থেকে একটা কোশ্চেন থাকে। 5 নাম্বার হচ্ছে আমাদের সমীকরণ থেকে সত্যক সারণী, খুবই গুরুত্বপূর্ণ, সত্যক সারণী থেকে সমীকরণ। 7 নাম্বার হচ্ছে সার্কিট থেকে সমীকরণ, মানে সার্কিট থেকে সমীকরণ, সমীকরণ থেকে সত্যক সারণী, অর্থাৎ আমাদের যে গেটগুলো থাকে, গেটগুলো থেকে আমাদের সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ থেকে কি আবার সত্যক সারণী। এটার আবার উল্টাটাও হইতে পারে, যে সত্যক সারণী দেওয়া থাকতে পারে, যে সার্কিট আঁকাইতে অঙ্কন করতে বলতে পারে, যে তাহলে সত্যক সারণী থেকে প্রথমে সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ থেকে সার্কিট তৈরি করতে হবে। 8 নাম্বার হচ্ছে এনকোডার ডিকোডার, এটা তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ, বাট একটু জানতে হবে, যেহেতু বিষয়টা খুবই ইজি, একটু বেসিক ধারণা রাখতে হবে। 9 নাম্বার যে টপিকটা আছে হাফ হেডার এবং ফুল হেডার, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রত্যেকটা বোর্ডেই কিছু না কিছু রিলেট করে কোশ্চেন দেয়। আর 10 নম্বর হচ্ছে আমাদের হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 9 এবং 10 এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আসি চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে সাধারণত 2 ধরনের কোশ্চেন থাকে, একটা হলো আমাদের ট্যাগ থেকে থাকে, অর্থাৎ নর্মালি যে আমরা ট্যাগগুলো পড়ি সেগুলো থেকে থাকে, আর একটা হলো থিওরিটিক্যালি থাকে, অর্থাৎ তাত্ত্বিক বিষয়গুলো থাকে। যেমন এখানে আমাদের কি প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট হলো স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট কি, এটার হচ্ছে পার্থক্য আমাদের জানতে হবে। তারপর হচ্ছে হলো আমাদের ওয়েব কাঠামো, ওয়েব কাঠামোর ভিত্তিতে আমাদের ওয়েবসাইটকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হলো আমাদের বেসিক এইচটিএমএল কোড। এখন বেসিক এইচটিএমএল কোডের এইখানে আমাদের মানে বেসিক এইচটিএমএল কোডটাকে আমরা টেক্সটিং ট্যাগও বলতে পারি, অর্থাৎ লেখার জন্য সাধারণত আমাদের যে বিষয়গুলো ব্যবহৃত হয়, যেমন বোল্ড, আন্ডারলাইন, তারপর হচ্ছে আমাদের সোপ মানে সুপার স্ক্রিপ্ট পাওয়ার দেওয়ার জন্য, সাবস্ক্রিপ্ট বেস দেওয়ার জন্য। টেবিলটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বোর্ডে এবং মানে বিশেষ করে ঢাকা বোর্ডে আমাদের টেবিল ট্যাগ থেকে একটা না একটা কোশ্চেন থাকেই, যদিও গত বছর আসে নাই, যদি কোশ্চেন আসে তাহলে টেবিল ট্যাগ থেকে থাকবে ইনশাল্লাহ। তো তোমরা এখান থেকে যে বিষয়টা বেশি ফোকাস করবা, রো স্প্যান এবং কল স্প্যান, অর্থাৎ একাধিক রো মিলে যে টেবিলগুলো তৈরি হয়, একাধিক কলাম মিলে যে টেবিলগুলো তৈরি হয়, এই বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস দিবা। 5 নম্বর হচ্ছে আমাদের লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগের মধ্যে আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আছে, এই দুইটা মিক্স হয়ে যেটা হয়, অর্থাৎ ওইটার আমরা মিক্সড লিস্টও বলতে পারি, আবার নেস্টেড লিস্টও বলতে পারি, অর্থাৎ লিস্টের ভিতরে যে লিস্টগুলো থাকে এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ইমেজ ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগটারে আমরা অ্যাঙ্কর ট্যাগ বলতে পারি, মানে অ্যাঙ্কর এ দ্বারা প্রকাশ করি আসলে। টেবিল, লিস্ট, ইমেজ, লিঙ্ক, এই 4টা আমাদের মিক্সড আকারেও থাকতে পারে। 6 নম্বরে আমাদের আছে ট্যাগের বর্ণনা, অর্থাৎ এই যে আমরা টেবিল পড়তেছি, টেবিলের মধ্যে টিআর, টিএইচ, টিডি এইগুলো পড়তেছি, এইগুলো আর কি আমাদের বর্ণনা জানতে হবে, অর্থাৎ কোনটার কি কাজ এটা আমাদের জানতে হবে। আর 7ম যেটা আছে আমাদের ওয়েব পাবলিশিং, মানে ওয়েবসাইট পাবলিশিং, অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করার পর আমি কিভাবে পাবলিশিং করতে পারি, এইটা আমাদের মাথায় রাখতে হবে। 5ম অধ্যায় এবং আমাদের লাস্ট চ্যাপ্টার এইচএসসি 25-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, বাট তোমরা অনেকে মনে করো যে এটা খুবই কঠিন। ঠিক আছে, বাট কঠিন জিনিস যদি তুমি একটু বেশি প্র্যাকটিস করে শেখো তাহলে সেটা আসলে কঠিন মনে হয় না। প্রিসাইসলি কিছু বিষয় এখানে তুলে আনার চেষ্টা করছি, যে বিষয়গুলো তুমি যদি মাথায় রাখতে পারো ইনশাল্লাহ এখান থেকে অ্যান্সার করতে পারবা। এখন প্রথমত আছে বিভিন্ন প্রজন্মের ভাষা, অর্থাৎ 5টা যে প্রজন্ম আছে এই প্রজন্মের ভাষা সম্পর্কে আমার বেসিক কিছু জিনিস জানা থাকতে হবে। এখানে প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা, এই ভাষাগুলোর একটু বর্ণনা এবং সুবিধা অসুবিধাটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে আমার অনুবাদক প্রোগ্রাম, অর্থাৎ হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার আর হলো অ্যাসেম্বলার। তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট, বাট কম্পাইলার এবং ইন্টারপ্রেটারটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এই দুটার কি সুবিধা অসুবিধা এবং পার্থক্য জানতে হবে। তারপর হচ্ছে হলো আমাদের অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। এখন এই বিষয়গুলো আমরা কিভাবে করব ওইটা আসলে আমি এইখানে দেখানোর চেষ্টা করছি। বা ফ্লোচার্টকে আমরা সাধারণত কি 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের সিম্পল বা লিনিয়ার, দ্বিতীয়ত হচ্ছে আমাদের কন্ডিশন, আর তৃতীয়ত হচ্ছে আমাদের লুপ। এখন এই যে সাধারণ যে সূত্রগুলো আছে, মানে সিম্পল যে বিষয়গুলো আছে, যেমন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। এভাবে আছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট। এই সহজ বিষয়গুলো হচ্ছে আমরা সিম্পলের মধ্যে রাখছি। কন্ডিশনের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, তারপরে আছে আমাদের 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়, একটি সংখ্যা জোড় নাকি বেজোড়, একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, যে ওই 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো শুধুমাত্র একটা প্রিন্টএফ ব্যবহার করে। এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং 2024-এর অনেকগুলো বোর্ডে এই কোশ্চেনটা আসছে। তারপর আসলে আমাদের ধারা তো আমরা ইতিমধ্যে বুঝতে পারছি, যারা বেসিক
কিছু জানো ধারা সম্পর্কে তারা বুঝতে পারবে যে ধারার এইখানে আমাদের তিনটা বিষয় আছে, একটা হলো ফর লুপ, একটা হলো হোয়াইল লুপ, আর একটা হলো ডো হোয়াইল লুপ। এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তারপর আছে আমাদের অপারেটর, অর্থাৎ অপারেটরটা কি, ও 7টার মতো আমাদের অপারেটর আছে। ওই অপারেটরগুলো সম্পর্কে বেসিক কিছু বিষয় জানতে হবে। আর সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে আমাদের অ্যারে সাধারণ কোড, মানে অ্যারে সম্পর্কে জাস্ট হচ্ছে বেসিক জিনিসটা জানতে হবে এমসিকিউর জন্য। তো পরিশেষে আমি যে প্ল্যানটা তোমাদের দিলাম, যে সাজেশনটা দিলাম, এইটা অনুযায়ী তুমি একটা গুড একটা প্ল্যান তৈরি করো রাইট নাও, মানে এখনই তোমার তৈরি করতে হবে। যদি বেশি সময় নাও পরবর্তীতে হয়তো এই টাইমটা আর কি পাবা না। তো আজ এই পর্যন্তই। বেস্ট অফ লাক। একটা সুন্দর প্রিপারেশন নাও, সুন্দর একটা এক্সাম দাও। আর যদি কোনো টপিকে যদি প্রবলেম থাকে তাহলে আমার প্রথম স্লাইডে একটা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।